নাটকটা শুরু হতো বাগবাজার ঘাট থেকে। প্রথমে বাগবাজার ঘাটে অডিয়েন্স এসে জমা হতো 3টের সময়, সেভাবেই টাইম দেওয়া হতো। এবং ওখানে অনেকগুলো ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে থাকতো, আর একটা ঘোড়ার গাড়িতে প্রায় রথের মতন করে সাজানো মেয়েরা, প্রায় 9জন মেয়ে, তারা সবাই বিনোদিনী, তারা সবাই নানান যুগের বিনোদিনী, তারা আসতেন। এবং ওখানে ওই বাগবাজার ঘাটে 8জন ঢাকি থাকতেন, ঢাক বেজে উঠত এবং মেয়েরা নেমে নদীর ধারে স্ত্রী আচার করতেন। আসলে থিয়েটারের কাজ মানুষের গভীর কোনো সূক্ষ্ম তন্ত্রীতে স্পর্শ করা, মানুষের খুব গভীর কোনো তন্ত্রীতে গিয়ে স্পর্শ করা। আর তুই যে থিয়েটারগুলোর কথা ইঙ্গিত করলি, সেই থিয়েটারগুলো না টেম্পোরারিলি সেন্সুয়ালাইজ করছে। যে মানুষ, যে কজে তোমরা এই এই অমূল্য সম্পর্কগুলো নষ্ট করেছিলে, হয়েছে যার জন্য, তাতে তো তোমাদেরও ভূমিকা ছিল সবার। আর তোমাদের কথা মানুষ শুনেছিল, তোমার কথা, কৌশিক সেনের কথা, বিভাস স্যারের কথা, সবার কথা শুনেছিল মানুষ। আজকে পশ্চিমবঙ্গ যে জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো আফসোস নেই মনীষদা? না, একদম ঠিক করেছিলে মনে করো? একদম ঠিক করেছিলাম। তখন ওই পরিবর্তন মানে অপরিহার্য ছিল। আই লুকড ফর আ চেঞ্জ। সেটা আমার মনে হয়েছিল যে সিভিক সোসাইটির আন্দোলন থেকে তার গতি ঠিক হবে, কিন্তু দ্য সিভিক সোসাইটি মুভমেন্ট ওয়াজ হাইজ্যাকড বাই আ পলিটিক্যাল পার্টি। হুলিগান। কি দেখে তুমি বাছো ওদের? কি সিমটমস থাকে ওদের মধ্যে? এইটা আমার একটা ঈশ্বর প্রদত্ত ক্ষমতা বলতে পারিস। আচ্ছা, যে আমি খুব ভালো জহুর, আচ্ছা, মানে ধর রাজু এখন তো একজন সেলিব্রেটেড অ্যাক্টর এবং ডিরেক্টর, ডিরেকশনের কাজও খুব ভালো করছে। এবার রাজু যখন ক্লাস 3-তে পড়ে, সুরেন্দ্রনাথ স্কুলের ক্যাম্পাসে ওরা ক্যারাটে শিখতো, আর আমরা সুরেন্দ্রনাথ স্কুলের ওপরে রিহার্সাল দিতে যেতাম। তা ধর 20টা বাচ্চা একসঙ্গে ক্যারাটে শিখতো। আমার রাজুকে দেখে মনে হয়েছিল দিস চাইল্ড ইজ ভেরি ডিফারেন্ট। আচ্ছা, বলে আপনি যখন সবার ওপর চেঁচাচ্ছিলেন, এমনকি আমাদের ছেলেগুলোকেও বলছিলেন মাইকটা এখানে রাখো, ওখানে রাখো, তখন আমার গুরুর কথা মনে পড়ছিল। সেই জন্য আমি আপনাকে প্রণাম করেছি। ফলে সেগুলো সত্যি খুব বড় প্রাপ্তি জীবনে। কোলাবোরেট করো এত সমস্ত, মানে এত ক্লাসিক্যাল মিউজিক, তো এগুলো তো বাংলা থিয়েটারে আর দেখলাম তো বোঝেই না, আমি নিশ্চিত জানি। অথচ আমি সারেগামা পাধানিসা জানি না। আমরা যারা প্রসেনিয়াম থিয়েটার করি বা টুকটাক এদিক ওদিক অন্যরকমও করি, নানা রকম মানে টার্মিনোলজি কানে আসে, অফ প্রসেনিয়াম, অল্টারনেটিভ স্পেস, মানে কি বলবো, এখন তোমার যে ফর্মটা, অর্গানিক থিয়েটারের যে ফর্মটা, এইগুলো বিভিন্ন রকম জিনিস শুনতে পাই। সবকটা কিছু সম্পর্কেই ভালো করে জানি না। ইন্টিমেট থিয়েটার, বিভিন্ন রকম ফর্ম্যাট আছে। তো তুমি তো অনেকগুলো ফর্মেই কাজ করেছো, প্রসেনিয়াম থেকে শুরু করেছিলে, ইন্টিমেট থিয়েটার বা যে ক্লোজড এর মধ্যে যেটা করা সেটাও তুমি করছো, এবং এখন তুমি বলছো অর্গানিক থিয়েটার। তোমার নতুন যে টার্মিনোলজি, তুমি সেটা তৈরি করেছো বলে আমি জানি। তো সেইটা নিয়ে তুমি একটুখানি বিস্তারে বলো। অর্গানিক থিয়েটার আর স্পেস দুটো আলাদা বিষয়, কিন্তু অর্গানিক থিয়েটারে একটা স্পেসের ধারণা আছে, সেটা বলবো নিশ্চয়ই। কিন্তু স্পেস নিয়ে মানে যে কোনো অভিনয় বা যে কোনো পারফরমেন্সে কিন্তু একটা বড় স্পেসের সঙ্গে একটা ইন্টিমেট স্পেস বা একটা ছোট স্পেসের ইন্টারাকশন চলে। এই ঘরটার মধ্যে ধর আমি যদি হাত নেড়ে কথা বলি, নাচি, নাটক করি, এই ঘরটা একটা স্পেস আছে, আর আমার শরীরটা একটা স্পেস। দীর্ঘদিন ধরে এই আমাদের পোস্ট কলোনিয়াল থিয়েটারে আমরা ওই কালো বাক্সটার মধ্যে নিজেদেরকে রেস্ট্রিক্ট করেছি, যে এই স্পেসটার মধ্যে কি কি করা যায় তাই নিয়েই আমরা চিন্তা ভাবনা করেছি। সেই স্পেসটাকে নিয়ে মানে নিজেদের কল্পনায় সাজাতে গিয়ে অনেক গণ্ডগোলও পাকিয়ে ফেলেছি। এত বড় বড় স্যানোগ্রাফি করছি, এত হিউজ সেট, 5টা 15
একাডেমি পাওয়া ইভিনিং যাবে। পাওয়া যায়। ঠিক। এবার 6:30 শো শুরু করতে হবে। এই যে ম্যাজিকটা, এটা তো কলকাতা থিয়েটারের অসহায় লোকেরা ছাড়া আর কেউ জানে না। তাহলে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে ওই স্সেনোগ্রাফি করা যাবে না। কলকাতার কোনো থিয়েটার নেই যেখানে 7 দিন সেটটা লাগিয়ে রাখা যাবে। তাহলে ওই অত বড় সেটটা করার ইডিওলজিক্যাল ডিফারেন্স, সেটার বাইরেও একটা প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি আছে, একদম। অর্থনৈতিক একটা অসুবিধা আছে। তাহলে কি হবে? আমি সে বছর বিনোদিনী দাসের 100 বছর, আর তৃণমূল সরকার ক্ষমতায় এসেছে, আমি নাট্য একাডেমির সদস্য। আমি বিদেশ যাচ্ছিলাম, ইউরোপ যাচ্ছিলাম, আমি ডেনমার্ক গিয়েছিলাম, মানে ডেনমার্ক থেকে ফিরেছিলাম, এটা মনে আছে, ইউরোপের অন্য দেশেও বোধহয় গিয়েছিলাম। আমি অনুরোধ করে গেলাম যে আমাকে যেন অভিনয় না দেওয়া হয়, আমি অভিনয় করতে পারবো না, এই ফেস্টিভ্যালে আমি অভিনয় করতে পারবো না। নাট্য একাডেমির ফেস্টিভ্যালে? হ্যাঁ, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির ফেস্টিভ্যালে আমি অভিনয় করতে পারবো না। কিন্তু বন্ধু বান্ধবরাই ছিলেন, স্বজনরা ছিলেন, তারা ভালোবেসে আমাকে একটা ডেট দিয়েছিলেন মিনার্ভা থিয়েটারে। তখন আমার মানে খুবই অসহায় লাগছে যে আমার কোন নাটকটা করব। তখন মনে হলো যে এই যে 100 বছর বিনোদিনী দাসীর পূরণ হচ্ছে, তাহলে এটাকে বড় করে জাঁকিয়ে সেলিব্রেট করা যাক। তা আমরা নাটকটা দেখেছিস? নাটকটা না, আমি শুনেছি, হ্যাঁ। যাওয়া হয়নি। নাটকটা শুরু হতো বাগবাজার ঘাট থেকে। প্রথমে বাগবাজার ঘাটে অডিয়েন্স এসে জমা হতো 3টের সময়, সেভাবেই টাইম দেওয়া হতো। এবং ওখানে অনেকগুলো ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে থাকতো, আর একটা ঘোড়ার গাড়িতে প্রায় রথের মতন করে সাজানো মেয়েরা, প্রায় 9 জন মেয়ে, তারা সবাই বিনোদিনী, তারা সবাই নানান যুগের বিনোদিনী, তারা আসতেন। এবং ওখানে ওই বাগবাজার ঘাটে 8 জন ঢাকি থাকতেন, ঢাক বেজে উঠত এবং মেয়েরা নেমে নদীর ধারে স্ত্রী আচার করতেন। কিছুই না, কোনো রিচুয়াল না, মানে প্রদীপ ভাসানো বা এই ধরনের কিছু হতো? মানে শুধু একজন যে মূল বিনোদিনী করবে তাকে তার চুল ধুইয়ে তাকে গয়না পরাতো। ও, এইটুকুই হতো শুধু? হ্যাঁ। আচ্ছা। আর উচ্চপ্রে ভি সেটা দেখতো আর কি, ওটা কি একটা সেলিব্রেশনে ট্রান্সফর্ম করা হতো। আচ্ছা। তারপরে ওরা সবাই আবার রথে চড়ে বসতেন, আর আমাদের ছেলেরা খালি গায়ে মুন্ড পরে আর গলা দিয়ে সাদা উত্তরীয় নিয়ে মশাল নিয়ে এগিয়ে যেত পেছনে মেয়েদের রথটা। আর বাকি রথগুলোয়, বাকি ঘোড়ার গাড়িগুলোতে তখন দর্শক উঠে পড়েছে, এবং অতগুলো ঘোড়ার গাড়ি জোগাড় করা যায়নি বলে আমরা কিছু গাড়িও রেখেছিলাম, সে গাড়িতেও লোকে উঠেছে এবং কিছু লোক হেঁটে যাচ্ছেন। সে আমরা প্রথম থামতাম গিরিশ ঘোষের বাড়ির সামনে, সেখানে কিন্তু মাইক টাইক সব রেডি থাকতো। বিনোদিনী দাসী কোনোদিনও গিরিশ ঘোষের বাড়িতে ঢুকতে পারেননি। আচ্ছা। তাই জন্য আমাদের বিনোদিনীরা, ওই বিনোদিনী দাসে অনেক ঘড়া গঙ্গার জল এনে রাখা হতো, ওই পাশেই নদী, নদী থেকে ঘড়া ঘড়া জল আনা থাকতো, মেয়েরা ওই চাতালটা ধুতো আর কি, অ্যাজ আ মেটাফার, যে একজন অভিনেত্রী তো সমাজের অনেক কিছু ধুয়ে দেয়, ধুয়ে পবিত্র করে দেয়, সুন্দর করে দেয়, সেরকম তার ওই গৃহে প্রবেশ করার দরকার হয় না আর কি। আর ওইখানে সৌমিত্র বসু গিরিশ ঘোষের লেখা থেকে পাঠ করতেন, গায়ে কাটা দিচ্ছে আবার। লেখা থেকে পাঠ করতেন, এবং সেই মানুষের বাড়ির সামনে যিনি নারীর মুক্তির কথা বলছেন, নারী স্বাধীনতার কথা বলছেন, যিনি অভিনেত্রীদের স্থান দিচ্ছেন আলাদা সম্মানে, তার বাড়ির চাতালে অভিনেত্রীরা শুধু বাইরেটা ধুতো, ভেতর অব্দি যাওয়ার তাদের। এবং বললে বিশ্বাস করবি না, আমরা লালবাজার থেকে পারমিশন করাতাম, 1000 খানেক লোক ধর ওই রাস্তার উপর বসে পড়তো শুধু ওইটা দেখার জন্য, মানে কোনো চেয়ার না, কোনো টুল না, কিচ্ছু না, 1000 খানেক মানুষ বসে পড়ছে, দাঁড়িয়ে আছে, সে একটা সেলিব্রেশন হতো। ওখান থেকে আমরা যেতাম কর্নওয়ালিস স্ট্রিটে, বিনোদিনী দাসীর বাড়িটা এখনও আছে সেই বাড়িটাতে, এবং আমাদের বিনোদিনীরা আগে চলে যেত গিয়ে বিনোদিনী দাসীর যে খাটটা, সেই খাটটাকে ফুল দিয়ে সাজাতো বাড়িতে ঢুকে? হ্যাঁ,
আচ্ছা। এবং বিনোদিনী দাসীর যে গোপাল, যে গোপালকে স্মরণ করে তিনি মঞ্চ থেকে চলে গেছিলেন, সেই গোপালকে সাজাতো। এবং তারপরে বিনোদিনী দাসীর গান গাইতো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েরা, আর ওই টিমের লোকেরা 20 জন করে ওপরে যেত গোপাল অব্দি, আবার নেমে চলে যেত। তো ওখানে একটা উদযাপন হতো। তারপরে স্টার থিয়েটারের সামনে এসে, যদিও এটা তো সেই স্টার নয় যে স্টারকে ঘিরে কথা, কিন্তু আমাদের কাছে প্রতীক হিসেবে ওটাই ছিল। তো স্টার থিয়েটারে সামনে আসলে আমরা আলো নিভিয়ে দিতাম সব, দোকানগুলোর, হলটার, আর মেয়েরা মোমবাতি জ্বালতো। তারপরে তারা নীরব হয়ে ওই ঘোড়ার গাড়ি চেপে মিনার্ভায় পৌঁছতো। ততক্ষণে 5:45 বেজে গেছে। আমরা চা সিঙ্গারা খাওয়াতাম, খাইয়ে দর্শককে নাটক দেখাতে ঢোকাতাম। সেই নাটকটা শুরু হতো 6:30, হতো 1:30 অবধি। কতগুলো শো করেছিলে? খুব বেশি শো করা যায়নি, এর আয়োজনটা অনেক বেশি ছিল তো। আর চিত্রাদি আর মায়াদি অভিনয় করতেন। হ্যাঁ, শুনেছি আমি, সবটাই যাওয়া হয়নি তখন। আসলে অনেক সেসব কথায় পরে আসছি, অনেক মান অভিমান ছিল, তোমরাও কিছু দেখোনি, আমরাও কিছু দেখিনি। যাই হোক, তুমি এরকম বিদ্যাধরীর চরে, বিদ্যাধরী নদীর ওখানে তো তুমি দেবীমঙ্গল কাব্য করেছিলে। দেবীমঙ্গল কাব্য করে, দেবীমঙ্গল কাব্য কিন্তু প্রথম করেছিলাম শান্তিনিকেতনে। আচ্ছা। ওই কামারপাড়ার উল্টো দিকে, ওটাকে কি বলে যেখানটায় সেই ফোক ফেস্টিভ্যালটা হতো? আমি জানি না। যাই হোক, মানে ওই শান্তিনিকেতনের কাছে একটা গ্রামে করেছিলাম, ওই পার্থগুপ্ত থিয়েটার কটেজে। আচ্ছা। ওইখানে আমরা 15 দিন ধরে থেকে, ওই অঞ্চলে অনেক মানুষ মনসার গান করেন, আচ্ছা। সেইগুলোকে সোর্স করে, আর মনসামঙ্গলের যে টেক্সট আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল সেইটাকে ধরে, আর একটা আদিবাসী টিমকে নেওয়া হয়েছিল, যেহেতু মনসা তো বৈদিক দেবী নন, লোকদেবী, তাই তিনি ব্রাত্য, তাই তার সেলিব্রেশনে ওই ফোক, এই আদিবাসী টিমটা নাচ গান করতো আর কি। সে একটা প্রোডাকশন হয়েছিল এক রাত্রির জন্যই, ওটা ওখানকার জন্য তৈরি হয়েছিল, ওখানেই শেষ হয়ে গিয়েছিল। এইখান থেকে এটাকে তুমি স্পেস থিয়েটার বলছো তো? স্পেস, সমস্ত থিয়েটার তো স্পেস হ্যাঁ, থিয়েটার, হ্যাঁ, স্পেস না হলে থিয়েটার হবে এটাই কি তো করে? মুশকিল, আমি তো এটাই বুঝতে পারিনি যে আলাদা করে স্পেস থিয়েটার বলা হচ্ছে, বা আমি জানি না, এতগুলো কয়েনেজ না গুলিয়ে যায় মাঝে না, আমার মাঝে। মনে হয় কয়েনেজ গুলো আমরা ভুলভাল দিই আর কি। হতে পারে। হ্যাঁ, স্পেস থিয়েটার বলতে কিন্তু মানে ইংরাজি শব্দ অর্থে যেটা বোঝায় সেটা হচ্ছে যেটা বিড়লা প্ল্যানেটোরিয়ামে আছে বা সায়েন্স সিটিতে আছে, মানে যেখান থেকে স্পেস দেখা যায়, স্পেস দেখা যায়, সেটাকে স্পেস থিয়েটার বলে। স্পেস থিয়েটার না মানে হয় না যে একটা পুরোনো বাড়ি নিয়ে আমরা একটা করলাম, সেটাকে সাইট স্পেসিফিক সাইট বলা হয়। স্পেসিফিক বলাটা ঠিক, ঠিক বলাটা ঠিক ঠিক আমার বলাটাও ভুল হলো। আচ্ছা, এইখান থেকে ধরো আমি বলছি যে যে অর্গানিক থিয়েটারের কথা তুমি এখন বলছো, সেটা কি বিদ্যাধরী জিনিস? নদী বলে নি? আচ্ছা, বলো বলো বলো। বিদ্যাধরী নদীর তীরে তখন আমি ন্যাজার সুন্দরবন নাট্যোৎসব কমিটির সঙ্গে কাজ করছি। তা ওদের অনেকগুলো ছেলে মেয়ে ছিল তখন, আমি যখন কাজ করছি তখন প্রায় 40টা ছেলে মেয়ে, এবং তার মধ্যে ছেলে মেয়ে প্রায় আধা আধি, মানে 20টা মেয়ে 20টা ছেলে আর কি। এবং তারা সবাই ভীষণ এনার্জেটিক, এবং যা যা শেখানো হচ্ছে সব শিখে ফেলছিল। তো ওদেরকে কাছে আমি নিয়ে গিয়ে কালেরি প্যাটু ওয়ার্কশপ করিয়েছি, ছৌ ওয়ার্কশপ করিয়েছি, মানে যাতে আমি বিশ্বাস করি, বাউল সঙ্গ করিয়েছি, বাউল ওয়ার্কশপ হয়েছে ওখানে 7 দিনে করে। ওদের না অভিনয়ের ক্ষেত্রে ওদের একটা প্রস্তুতি ছিল, আর ওখানেও দেখছিলাম মনসার গান হচ্ছে। তাই মনে হলো যে ওই মানে নদীর ধারে কোথাও একটা ওই দেবীমঙ্গল কাব্যটা করব। তখন তো অনেকগুলো জায়গা ঘুরে বেড়াচ্ছি নদীর ধারে ধারে, নদীর ধারে ধারে। ওই ন্যাজার সুন্দরবন নাট্যোৎসব কমিটি, তপন দেব প্রধান মানুষ, উনি খুব মানে মানে খুবই সজীব মানুষ আর কি। তা উনি আমার সঙ্গে সঙ্গে ঘুরছেন। তারপরে বিদ্যাধরী নদীর একটা চর পাওয়া গেল, যেখানটায় না দেখে মনে হলো মোহনা, মানে এত চওড়া একটা নদী তট পাওয়া গেল। তা সেখানে নাটকটা হলো, অনেকগুলো অভিনয় হয়েছিল, অনেকগুলো না 4টে বোধহয় অভিনয় হয়েছিল। আর দর্শক কলকাতা থেকে যেত?
সারা পশ্চিমবঙ্গ থেকে দর্শক তুমি গেছে। বলেছিলে যে বাস যাবে, তুই চল আমাদের সাথে দেখার সারা জন্য। পশ্চিমবঙ্গ থেকে দর্শক এসেছে আশ্চর্যজনকভাবে, বাসে করে, গাড়ি করে, এবং তাদের লাঞ্চের ব্যবস্থা করতেন ওরা। ন্যাচার সুন্দরবন নাট্যোৎসব কমিটি তাদের লাঞ্চের ব্যবস্থা করতেন যারা দূর থেকে আসতেন। এবং এই ধর 5টা 5:30 নাগাদ ইমনটা বাজাতে আরম্ভ করতো বাঁশিতে, ওখানে একটা নৌকো দিয়ে সেটটা করা হয়েছিল, আর একটা নৌকো থাকতো ওই নদীর মধ্যে, সেটা আর কি একটা সময় নৌকোটা ছেড়ে চলে যেত, সেটার উপর আলো করা থাকতো, একটা জাদু হতো আর কি। ওই 5টা 5:30টার সময় সূর্যটা ঢলতো, আর সূর্যাস্তের ওই লাল আভা আলাটা দিয়ে নাটকটা শুরু হয়ে তখন ওই সবাই ধীর লয় হাঁটছে, কোয়াসিস্ট্যাটিক হতো। কোয়াসিস্ট্যাটিক মুভমেন্ট বলে আমরা একটা মুভমেন্টকে বলি, যেটা খুব স্লো। আচ্ছা, তা সেটা দিয়ে শুরু হতো, তারপরে পুরো পালাটা হতো, এবং আস্তে আস্তে অন্ধকার হয়ে যেত, তখন আমরা ধীরে ধীরে আমাদের ডিমারগুলো ঠেলতাম, মানে আর্টিফিশিয়াল লাইটে বাকি নাটকটা হতো। গ্রাম থেকেই 1000-1200 লোক আসতো। শুনতে কোনো অসুবিধা হতো না, মানে সেভাবেই আমরা প্রপার সাউন্ড সিস্টেম নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, নাহলে কি করে হবে? আমরা কলকাতা থেকে প্রপার সাউন্ড সিস্টেম নিয়ে গিয়েছিলাম। সেটাই আসলে এটাই মুশকিল হয়। আমি না এরকম ধরনের কাজ দেখেছি টুকটাক বিভিন্ন জায়গায়। এই যে ধরো করলে প্রপারলি করতে হবে, শুধু হলে বসেই ভালো সাউন্ড সিস্টেম লাগে তা নয়। তুমি একটা অন্য জায়গায় করছো, তো মানুষকে তো শোনাতে হবে, দেখাতে হবে। একটা খুচখাচ করে কিছু করে দিলাম, ওটাতে না জিনিসটার আসল যে মানে লক্ষ্যটা বা উদ্দেশ্যটা সেটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আবার এটা দেখ অনেক বড় স্কেলে করা হয়েছিল বলে তাই, কারণ অতগুলো ছেলে মেয়ে আমাকে অন্যভাবে একটা এনার্জাইজ করে দিয়েছিল, একদম তাই অত বড় স্কেলে করেছিলাম। কিন্তু এরকমও সম্ভব, তুই তো করতেই পারিস। ধর একটা গাছতলায় একটা কুপি নিয়ে বসে গল্প করবি, 20 জন শুনবে, মাইকের দরকার হবে না। তাই এই যে সীমা এখন করছে, আমার গুরু তিজান ভাই, তিজানজির সঙ্গে ওর ইন্টারাকশন, তিজানজি কি এরকম একজন মানুষ যিনি কখনো স্কুলে যাননি, যিনি সই করতে পারেন না, ধরে 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 সই করেন, তাকে 5টা বিশ্ববিদ্যালয়ে ডিলিট দিচ্ছে, তিনি ভারত সরকারের পদ্মবিভূষণ পাচ্ছেন। সেই মানুষটার যে আশ্চর্য কারিশমা অ্যাজ অ্যান আর্টিস্ট, সেটা নিয়ে বলে, মহাভারতের কিছু অপ্রচলিত গল্প বলে, আর খানিকটা পাণ্ডবানী করে। সেটা কিছুই লাগবে না, একা শুধু গিয়ে তাম্বুরাটা নিয়ে করলেই পারে আর কি। তো সেরকমও করা যায়, মানে সেটাতে আবার এই এতটা বড় আয়োজন লাগে না। আমার এখন মনে হয় যে যে কাজে বেশি অর্থের প্রয়োজন হয়, সেই অর্থ যদি কোনো কেউ ব্যক্তি নিয়োগ করে, তার অনেক টাকা আছে, মানুষের তো অনেক, এমন লোকের অনেক টাকা আছে যে টাকা তার লাগে না, অত টাকা তো বাঁচতে গেলে লাগে না, সেরকম উদ্বৃত্ত টাকা যদি কেউ একটু দেয়, সেই টাকা নিয়ে কিছুটা খরচ করা যায়। তোমার কি মনে হয় যে এরকম এই প্রাইভেট স্পন্সরশিপ আসা উচিত আমাদের থিয়েটারে? এটা আমাদের ভালো হবে গ্র্যান্ড সিস্টেমের থেকে? না, মনে হয় না। না, কারণ টাকা কখনো একা আসে না। আচ্ছা, টাকা যাদের যাদের সঙ্গে নিয়ে আসে, তাদের হ্যান্ডেল করার মতন আমরা এখনো শক্তিশালী হইনি। আচ্ছা, এটা একটা মত। কিন্তু থিয়েটার ধরো, আমি যতই তুমি তুমি প্রসেনিয়ামের বাইরেই এখন মূলত কাজ করছো, কিন্তু মেইন স্ট্রিম যে প্রসেনিয়াম থিয়েটার, যেটা খুব কস্টলি টিকিট ইত্যাদি করে স্টার থিয়েটার নিয়ে স্টারদের নিয়ে হচ্ছে, কিন্তু এই থিয়েটারগুলো কিন্তু নিজেদের জন্য দাঁড়িয়ে আছে মনীষটা, এটা তো তুমি মানবে। এই সব দলগুলোর গান বন্ধ হয়ে গেছে, এর মধ্যে অনেক দলেরই। সেটারও তো কোথাও একটা জোর আছে, সব রকম থিয়েটার তো হওয়া দরকার, তাই না? সেটারও তো কোথাও একটা জোর আছে। এই বিষয়ে তোমার কি মনে হয়? তোমার বন্ধু বান্ধবরাই করছে সে কাজগুলো। আমি একটুখানি এবার বিতর্কের মধ্যে যাই। হ্যাঁ, মানে তোমার প্রসেসটা ডেফিনেটলি এটা খুব ইউনিক, এবং তুমি যেভাবে সাধনা করছো সেটার কোনো তুলনা হবে না। কিন্তু আমি বলছি যে আমাদের যে প্রসেনিয়াম থিয়েটারটা কীভাবে সার্ভাইভ করবে এই গ্রান্টের চক্করের থেকে? কি একটা ঠিকঠাক প্রফেশনাল সেট আপ হওয়া ভালো না? কি মনে হয় তোমার এ ব্যাপারে? আসলে থিয়েটারের কাজ মানুষের গভীর কোনো সূক্ষ্ম তন্ত্রীতে স্পর্শ করা, মানুষের খুব গভীর কোনো তন্ত্রীতে গিয়ে স্পর্শ করা। আর তুই যে থিয়েটারগুলোর কথা ইঙ্গিত করলি, সেই থিয়েটারগুলো না টেম্পোরারিলি সেন্সুয়ালাইজ করছে।
আচ্ছা, সব তার মধ্যে সবকটা সেন্সুয়ালাইজ করা কিন্তু থিয়েটারের কাজ নয়। মানে সবকটা থিয়েটার তুমি বলছো, মানে আমি বলছি ধরো আমি একটা স্রোতকে বলছি, আমি আলাদা করে কারোর নাম করে বলছি না, কোনো কারোর সম্পর্কে। তারা তাদের পথ নিয়েছেন, আমি আমার পথ নিয়েছি, কোনো বিরোধিতা নেই, বিরো- বিরোধিতা হওয়ার বিরোধিতা কথা নেই, নয়। কারণ আমি আমার থিয়েটারটা করছি, ঠিক যেটাকে তাই। আমি থিয়েটার মনে করছি সেটা করছি। ঠিক তাই। কেউ মনে করছেন যে রাম হরি শ্যাম তাদের নামে টিকিট বিক্রি হবে বছর বছর, রাম হরি শ্যামকে দিয়ে আমি না দেখো, গোপালের বিয়ে করব। না। এবার সে রাম হরি শ্যামকে দিয়ে গোপালের বিয়ে করছেন, সেটা যদি তার মনে হয় যে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, শিল্পগতভাবে এটা অর্থপূর্ণ কাজ তিনি করছেন। না, আসলে যেটা স্যারেরা বলেন যে শতপুষ্প বিকশিত হোক, সব রকমের কাজ হোক, তোমার থিয়েটারটা ভীষণ দামি, এটা নিয়ে কোনো কথা হবে না। কিন্তু রাম হরি শ্যামকে নিয়ে কিছু লোক, তুমি যেটা বললে যে শুধুই বাজার করছে, সেটা একটা জিনিস। আবার তাদের মধ্যে তো রাম হরি শ্যাম তো ভালো অভিনেতাও বটে, তাদেরকে নিয়ে মিনিংফুল কাজ করছে, এরকমও কিন্তু হচ্ছে। মানে আমি সব রকম থিয়েটার দেখি, তাই সেই জায়গা থেকে তোমাকে বলছি আর কি। হ্যাঁ, অবশ্যই। আমি আসলে ভাবছি আমাদের পথটা কি হবে, আমরা তো দিশাহীন, আমাদের সামনে কোনো দিশা নেই। মানে তোমাদের সামনে তো আগে পেছনে তবু ছিলেন অরুণবাবুরা, আমরা তোমাদের দেখে বড় হয়েছি, কিন্তু এখন আমরা দেখি বিভিন্নভাবে তো বিচ্ছিন্ন হয়ে গেছি, তার পেছনে রাজনীতির একটা বড় ভূমিকা আছে। থিয়েটারটা কিভাবে করব, কোন পথে করব, এটা নিয়ে আমাদের খুব দ্বিধা তৈরি হয়েছে। না, এই যে তুই বললি না যে তাদের মধ্যে কেউ কেউ তো খুব দামি অভিনেতা, হ্যাঁ। নিশ্চয়ই খুব দামি এবং অভিনেতা, ভালো পরিচালকও বটে। তাদের মধ্যে কেউ কেউ খুব দামি পরিচালক, একদম একদম। অবশ্যই খুব দামি পরিচালক, যাদের কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি আমার সময়ে, অথচ আমি শিক্ষা গ্রহণ ঠিক করেছি। ঠিক। কিন্তু তুই যদি গোটা প্রক্রিয়াটার দিকে দেখিস, তাহলে তোর মেলাতে অসুবিধা হবে। ধর, পরিচালক হরি প্রথম জীবনে চৈতন্য করছে, আমরা অবাক হয়ে যাচ্ছি যে এটা কি হচ্ছে, এটা থিয়েটার। সে হরির হাতে চৈতন্যের পুনর্জন্ম হচ্ছে, থিয়েটারের পুনর্জন্ম হচ্ছে। রবিবার সকালবেলা রবীন্দ্র সদনে লোকে লাইন দিয়ে প্রেক্ষাগৃহ পূর্ণ করে ফেলছে। এবার এখন এই সময় এসে সে পরিচালক হরি, হ্যাঁ, মৃত্যু পথযাত্রা বলে একটা নাটক করছেন। তুই যদি কোয়ালিটি ওয়াইজ দেখিস, তুই যদি তার সফরটা দেখিস, তুই তো যদি তার যাত্রাটা দেখিস, যদি প্রক্রিয়াটার দিকে দেখিস, তুই কিন্তু একটা অবনমনের ছবি দেখবি, অগ্রগতির নয়। আমি যেটা বলতে চাইছি মনীষদা, ধরো তোমরা যখন কাজ শুরু করেছো, তোমাদের সামনে, তোমাদের পেছনে এখন যারা বুড়ো হয়ে গেছেন, সেই সেকশনটা পুরো ছিলেন শটান, অরুণবাবু, বিভাসবাবু, সবাইকে নিয়ে বলছি আমি। সুন্দর একটা কাঠামো ছিল, তোমরা শুরু করলে। এবার তার মধ্যে কেউ কেউ বিখ্যাত বাবার ছেলে, কেউ কেউ নয়, অমুক তো, কেউ কেউ রাজপুত্র, কেউ কেউ কোটাল পুত্র, আমি মেনে নিচ্ছি, সেসব ছিল। এবং তারা প্রত্যেকেই নিজের নিজের যোগ্যতায় তোমরা একটা মেজর কাজ করেছো, তোমরা সবাই, তোমাদের পুরো জেনারেশনটা। এইবার একটা গন্ডগোল হলো, সেই গন্ডগোলটা রাজনৈতিক না শৈল্পিক সাংস্কৃতিক আমি জানি না, কিন্তু এখন যখন আমরা দাঁড়িয়ে আছি, হ্যাঁ, আমাদের পেছনে কিন্তু কোনো কাঠামো দেখতে পাচ্ছি না। তোমরা সবাই রয়েছো বিচ্ছিন্ন দ্বীপের মতো, আলাদা আলাদা হয়ে। এই যে বিচ্ছিন্নতার ব্যাপারটা ঘটলো না মনীষদা, যে কারণেই ঘটুক, বিচ্ছিন্নতা জিনিসটা ভালো নয়। থিয়েটার তো সবাইকে নিয়ে চলার জিনিস, তুমি মানবে। এইটা সূত্রপাতটা কোথা থেকে হলো বলে তোমার মনে হয়? তুমি একদম, তোমাকে খোলাখুলি বলছি, তুমি নন্দীগ্রামের সময় একদম খুব ফোরফ্রন্টে ছিলে, তুমি, অর্পিতাদি, কৌশিক দা, ব্রাত্য দা, সবাই। সেখান থেকে তোমরা অনেক কিছু হলো, পরিবর্তন হলো, তোমরা নাট্য স্বজন তৈরি করলে, কেউ কেউ দুষ্টুমি করে বলে নাট্য ছজন, যাই হোক, বাটে হলো। সেখান থেকেও তোমাদের একটা, সেটা নিয়ে একটা, তার ভালো মন্দ নিয়ে আমি যাচ্ছি না, সেটা নিয়ে অনেক কথা বলা যায়, যাদের বলার তারা বলবে, আমি সেই কেচ্ছা ঘাটতে বসিনি। আমি শুধু বলছি যে তোমরাও থাকতে পারলে না একসঙ্গে, তোমরা বিচ্ছিন্ন হয়ে গেলে। তুমি আর কৌশিকদা যখন সুজাতা সদনে তুমি সীমার করছো, কৌশিকদা সমুদ্রের মৌন করছে বা এরকম নাটকগুলো করছে, ওদিকে দুশমন নাম্বার 1 করছে, দিনের পর দিন দেখতে গেছি, তুমি জানো, কোনো হেন নাটক নেই আমি তোমাদের বাদ দিয়েছি। কিন্তু এই যে এইটার পর থেকে তুমি আমাদের নাটক দেখলে না, আমিও তোমাদের নাটক দেখা কমিয়ে দিলাম।
তোমরা পুতুল নাচের ইতিকথা দেখোনি, তুমি দেখেছো, অনেকে দেখেনি। এবার যাই হোক, আমরাও অনেক কিছু দেখিনি। আমি খুব নাটক দেখি তো, আমি খুব নাটক দেখি। এমনকি যখন স্বজন হয়েছে তখন তপন থিয়েটারে যে সুমন মেফিস্টো ডিভাইড করেছিল, সেটা আমি দেখতে গিয়েছিলাম, তা নিয়ে আমাকে ব্যঙ্গ করা হয়েছিল। এক্স্যাক্টলি তাই, এই পয়েন্টে আসছি। এইটা কেন হবে ব্যঙ্গ করা? কেন? আমরা থিয়েটারের লোক মানুষ হিসেবেই তো রাজনীতিতে গেছিলাম। হ্যাঁ, থিয়েটারের জন্য টাকা আনবো, থিয়েটারের জন্য হল বানাবো, এটাই আপনাদের, আমি জানি সবার স্বপ্ন ছিল। ব্রাত্যদার সাথে লাস্ট আমার যে খুব একটা সুন্দর আড্ডা হয়েছিল, তাদের ব্রাত্যদা আমাকে বলেছে যে আমি আর 3 বছর থিয়েটার করব, এত কোটি টাকা থিয়েটারে আনবো, তারপর আমি রাজনীতি ছেড়ে দেবো। সেই কথা ব্রাত্যদা জানি না আজকে আর কি কথা বলবে। অর্পিতাদির সঙ্গে তাই, তোমাদের সাথে, তোমরা আমাদের ছোটবেলা থেকে দেখেছো। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এটা, দাঁড়াও, প্রশ্নটা হচ্ছে এইটা, এই যে তোমরা ছিটকে গেলে, বন্ধুত্ব তোমাদের হানি হলো, আমাদের পেছনের কাঠামোটা ভেঙে পড়লো, আমাদের সামনে আর কিছু নেই কেচ্ছা ছাড়া। এইটা কেন হলো মনীষ? এটা কেন হতে দিলে তোমরা? আমার ব্যক্তিগত অবস্থানটা আমি বলতে পারি না, সবারটা বলো। প্রত্যেকেরটা বলবে। আমি সুমন মুখোপাধ্যায়ের কাজকে শ্রদ্ধা করি, অন্তর থেকে শ্রদ্ধা করি। মেফিস্টো দেখে, মানে প্রথম মেফিস্টো দেখে আমি বিচলিত হয়েছি। আমি তিস্তাবাড়ের বৃত্তান্ত, সময়ের বৃত্তান্ত দেখে নিজেকে শিক্ষিত করেছি। তার কাছে তো আমার ঋণ আছে। থিয়েটার শিল্পী হিসেবে আমার যে অবস্থান, তাতে তো তার কাছে আমার ঋণ আছে। এবার তার মানে তো এই নয় যে তার সঙ্গে সমস্ত চেতনায় মিল হবে আমার, তার সঙ্গে সমস্ত অবস্থানগত মিল হবে, তার সঙ্গে রাজনৈতিক বৈষম্য থাকবে না, সেরকমই হয়তো কিছু আছে। এরকমই আমি মনে করি যে ব্রাত্যর মতন মেধা সম্পন্ন মানুষ আমাদের প্রজন্মের কেউ নেই। ঠিক, একদম ওই রকম একটা রাজনৈতিক দলের মন্ত্রিত্ব সামলে, ওরকম একটা মানে জটিল অবস্থান সামলে, আমি যখনই ওরকম একটা গন্ডগোল হয়, যখনই যাদবপুরে একটা গন্ডগোল হলো, ওর গাড়ির তলায় পড়ে গেছে একটা ছেলে বলা হলো, তখন আমি আমাদের দলের ছেলেদের বলছিলাম, দেখ, আর 7 দিন বাদে একটা উপন্যাস বেরোবে, কিংবা একটা বেটল ব্রেস্টের মতন একটা বই। এই যে আমার এক সময় মনে হয় একটা বিস্ময় যে কি করে যন্ত্রণাটা ওইখানেও বের করে, তো হয়তো কোথাও করতে পারে না, হয়তো তাই। মানে ও ব্রাত্যর মেধা মানে মানে আমাকে বিস্ময়কর, আমার কাছে বিস্ময়কর লাগে, আমি বিস্মিত হই যে কি করে পারি। আর ওর লেখাপত্র পড়ে, ওর নাটক পড়ে আমি প্রথম ব্রাত্যর লেখা ইংরেজিতে অনুবাদ করাই। আমার মনে হয়েছিল বিজয় তেন্ডুলকারের নাটক যদি ইংরাজিতে অনুবাদ হয় সমীক বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায়, এবং সেই ইংরেজিতে অনুবাদ হওয়ার কারণে সারা ভারতবর্ষের থিয়েটারের লোকেরা পড়তে পারে, মহেশ কুঞ্চুয়ারের নাটক যদি সারা ভারতবর্ষের লোক পড়তে পারে, সতীশ আলেকারের নাটক যদি সারা ভারতবর্ষের লোকে পড়তে পারে, তাহলে আমাদের ব্রাত্যর নাটকও সবাই পড়ুক। ঠিক। সুতরাং আমার ব্রাত্য সম্পর্কে অবস্থানটাই, তার মানে তো এই নয় যে আমি ওর রাজনৈতিক অবস্থানটাকে সম্মান করতে পারবো, আমি ওর রাজনৈতিক অবস্থানটার সঙ্গে শ্রদ্ধা রাখতে পারবো না বলে আমাদের যে দূরত্ব, সেই দূরত্বটা তো থাকবেই। সেটা ঘুচাবে কি করে? সেটা তো একটা সময়ের সংকট। আমি এই কালকে অর্পিতাটা বোধহয় একটু ক্লান্ত বোধ করছে, সেরকম একটা কিছু ফেসবুকে পোস্ট করেছিল। আমি ওকে ফোন করে ধমকালাম যে তুমি কি মনে করছো তোমার মানে আর কিছু কন্ট্রিবিউট করার নেই? ও বললো না, আছে। আমি তাহলে সেইটা কন্ট্রিবিউট করো। এই কথা বলাটা স্পেস এখনো আছে তো আছে রে, আমি বিশ্বাস করতে চাই সেটা আছে। কেন দেখো, স্যারের, তুমি যদি এই স্যারের একটা বই বেরিয়েছে পড়ছিলাম, স্যারেদের সময়ও ছিল আকচি পরস্পর থাকবেই, বাংলা থিয়েটার কেন বাঙালি জাতির মধ্যেই এটা আছে, হবেই। কিন্তু তোমরা না, যা হয়েছে, এবার চেষ্টা করো একটুখানি তোমরা কাছাকাছি এসো, এটা আমি অন্তর থেকে চাই। কাছাকাছি আসাটা তো ওইভাবে এটা খুব বোকা শোনাচ্ছে, আমি জানি, ওইভাবে হয় না। ধর আমি যেমন সুমনকে শ্রদ্ধা করার কথা বললাম, সুমনের থেকে শিক্ষা গ্রহণ করার কথা বললাম, তেমন এটাও তো আমি ফেসবুকে দেখেছি যে প্রচুর
এনআরআই লিখছেন যে ভানু নাটকের যে বিদেশে শো হয়েছে সেটা অর্থ অপচয় হয়েছে, প্রচুর পয়সা নষ্ট হয়েছে। ঝামেলা হয়েছিল ওখানে একটা কিছু একটা শুনেছি, তার কাউন্টারটাও শুনেছি। হ্যাঁ, কাউন্টারটা আমি অবশ্য জানি না। তা যাই হোক, এবার সেই পয়েন্টটাতে আমাকে ওকে রেসপেক্ট করতে হবে এরম তো কোনো বিষয় নেই। আমি ব্রাত্যকে না আমি আমার রেসপেক্ট করার কথা বলছি না, আমি রেসপেক্ট বলছি ছাড়া কোনো সম্পর্ক না না কখনো তুমি হয় না। তাই যদি হয়, তোমার তো প্রচুর অচেনা এনআরআই এর সাথে কথা বলার দরকার নেই, তুমি ফোন করে কথা বলে নেবে সুমন মুখোপাধ্যায়ের সাথে। আমাদের জেনারেশনে কিচ্ছু নেই মনীষদা, আমরা কাজ করতে পারিনি, কিন্তু আমরা না ফোন করে যে ফোন করে কথা বলে নিতে পারি, ঝগড়াটা মিটিয়ে নিতে পারি। ফোন করে যে কথা চলছে তার তো উদাহরণ দিলাম তোকে আমি। হ্যাঁ, কিন্তু এটা সবার সাথে হয় না, একটা আছে বিচ্ছিন্নতা আছে, তুমি সেটা জানো আমার থেকে বেশি। হয়তো সেই ডিসএগ্রিমেন্টসগুলো এত স্ট্রং যে সেটা পার করা যায় না, জানি না। সেই আমার কারোর সম্পর্কে এই মুহূর্তে এমন কোনো অনুভব নেই যেখানে আমি এগ্রিমেন্টসগুলোকে রেসপেক্ট করতে পারবো না। আমি নিশ্চয়ই কালকে ব্রাত্য ডাকলে ওদের ওই শহীদ দিবসের মঞ্চে যাব না, এক্স্যাক্টলি তাই, 100 বার তাই। কিন্তু ওকে যে শ্রদ্ধা করার সে শ্রদ্ধা তো করবোই। এটাই তো আমি বলছি, আমি সব জায়গায় বলি যে যখন সরকার তৈরি হলো, নতুন সরকার তৈরি হলো, পরিবর্তন হলো, তখন একমাত্র আমাদের মধ্যে কৌশিক সেন যে সামান্যতম কোনো প্রলোভনে পা দেয়নি, সে না বলতে জানে দৃঢ়ভাবে। তাহলে তার চরিত্রের এই যে দৃঢ়তা, সেটাকে আমি রেসপেক্ট করি। আমি বলি, সব জায়গায় উল্লেখ করি, স্পষ্ট করে বলি যে কৌশিকের চরিত্রের দৃঢ়তা আমাকে দৃঢ় হতে শেখায়, আমার সাহস দেয়। ঠিক তাই। হ্যাঁ, এবং পরবর্তীকালে বিপ্লব দ্বারা যেভাবে রিফিউজ করেছে আমি জানতাম না। এবার কি হয়, ধরো ব্রাত্যদা বন্ধু, এরা সবাই বন্ধু, তখন হয় না একটা, আমাকেও জোর করে ব্রাত্যদা তুই তোমাকে এটা করতে হবে, আমি দাদা আমি না করতে পারিনি, কস্টিউমের কাজ করেছি, কিন্তু এই যে ধরো কনস্ট্যান্ট একটা চেষ্টা চলছে, তুমি এটা খুব ভালো জানো যে তৃণমূলের জায়গায় থেকে, শাসক পার্টির দলের জায়গায় থেকে আমি আমার ব্যক্তিগত যে বন্ধুত্বের জায়গাটাকে, সেটাকে আমি কোথাও না কোথাও কখনো কখনো ভায়োলেট করে ফেলছি, সেটা হয়তো সে নিজেও জানে না। এইটাই বলছি, আমি কি বলছি বুঝতে পারছো? এরকমটা আমারও মনে হয়েছে কখনো কখনো যে আমরা যখন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে রাস্তায় হাঁটছি, মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, তখন মিটিংয়ের শেষে কৌশিক বলতো, জয়দা চলুন মনীষের লাল মেঝে ঘরের মেঝেতে বসে চা খাবো, সীমা একটা দুর্দান্ত চা বানায় আর প্রচুর আড্ডা হবে। তো সে আড্ডাটা আমাদের জীবনে নেই এই মুহূর্তে আর। সেটা আমাদের, তোদের থেকে বেশি তো আমাদের না পাওয়ার, আমাদের বেশি দুঃখের আর কি। আমি আমাদের ব্রাত্যর বাড়িতে যখনই গিয়েছি ব্রাত্য মাথার উপরে দাঁড়িয়ে থেকে খাইয়েছে, 6 রকমের মাছ খেতে হবে। ব্রাত্য তো নিজে খুব অতিথিপরায়ণ এবং ভীষণ বন্ধুবৎসল মানুষ, ভেতরে ভেতরে ভীষণ লাভিং একজন মানুষ। সেই মানুষটার সঙ্গে যে আজকে আমার প্রায় 3 বছর হতে চললো কোনো কথোপকথন হয় না, সেটা তোর থেকে তো বেশি আমার কষ্ট। 100 বার। এবং এমন একটা কারণে মনীষদা, তুমি আশা করি সেটা কি মত পোষণ করবে আমি জানি না, যে দলটার জন্য, যে মানুষটা, যে কজে তোমরা এই অমূল্য সম্পর্কগুলো নষ্ট হয়েছে যার জন্য, তাতে তো তোমাদেরও ভূমিকা ছিল সবার। আর তোমাদের কথা মানুষ শুনেছিল, তোমার কথা, কৌশিক সেনের কথা, বিভাস স্যারের কথা, সবার কথা শুনেছিল মানুষ। আজকে পশ্চিমবঙ্গ যে জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো আফসোস নেই মনীষদা? না, ঠিক করেছিলে মনে করো? একদম ঠিক করেছিলাম। তখন ওই পরিবর্তন মানে অপরিহার্য ছিল, 1 নম্বর তাই। আর 2 নম্বর হচ্ছে যে এইটা অ্যাবসলিউটলি একটা পলিটিক্যাল ডিসকাশনে চলে যাবে ব্যাপারটা। না ঠিক আছে, আমি তোকে বলছি যে এটার মধ্যে ঢুকিস না, তার কারণ তোর অবস্থানটা বামপন্থী, আর আমি মানে চাইবো না যে মানে মানে এই অরাজকতার মধ্যে বামপন্থীরা আবার ফিরে এসে আরো অরাজকতা বাড়াক আর কি। মানে সুতরাং এই আলোচনাটা আমরা মনে হয় না এই ফোরামে আর এগোনো উচিত। আমি ওইভাবে বলছি না, আমি বলছি যে ধর পরিবর্তন দরকার ছিল। আমি তো বামপন্থী হতে পারি, কিন্তু আমি তো অন্ধ নই, আমি তো জানি যে তখন কি অবস্থা হয়েছিল। পরিবর্তন দরকার ছিল, কিন্তু যে পথে যেভাবে পরিবর্তন এলো,
এবং তার পরিবর্তন আসার কিছুদিনের মধ্যে যে চেহারাটা নিল, এটা কি তোমরা ভেবেছিলে, আন্দাজ করতে পেরেছিলে যে এরকমটা হবে? সেরকমটা যদি ভাবতাম, সেটা যদি সবটা মেনে নিতে পারতাম, তাহলে তো মিনার্ভা বা নাট্য একাডেমি বা হল বন্টন কমিটি বা যে সরকারি কমিটিগুলোতে আমি ছিলাম, সেখানে তো আজও থাকতাম। Exactly সেগুলো তাই। থেকে তো আমি চুপি চুপি পালিয়ে আসিনি, না, সোচ্চারে রীতিমতো পালিয়ে প্রেস এসছো। করে একদম। জানিয়ে কি অসুবিধা, কেন কি গন্ডগোল হয়ে গেছে, সেগুলো জানিয়ে বেরিয়ে এসেছি আর একদম কি। একদম। কিন্তু তার মানেই নয় যে ওই সময় সিঙ্গুর নন্দীগ্রাম পর্যায়ে যে তোমাদের স্ট্যান্ডটা আন্দোলন ভুল ছিল। হয়েছিল, হ্যাঁ। সেই আন্দোলনটা ভুল ছিল বা মিথ্যে ছিল। তখন কিন্তু আমরা সারা ভারতবর্ষে যে জমি আন্দোলন হচ্ছে, এসইজেড স্পেশাল ইকোনমিক জোনের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে, মহারাষ্ট্র থেকে জমি কেড়ে নেওয়া হচ্ছে, উড়িষ্যায় যে জমি কেড়ে নেওয়া হচ্ছে, সারা দেশ জুড়ে যে স্পেশাল ইকোনমিক জোন তৈরি হচ্ছে, সবার সাথে কানেক্টেড হয়ে এই আন্দোলন করেছিলাম। তোরা শুধু আমাদের কথাই যা শুনেছিলিস, কিন্তু এভেনচুয়ালি আমরা তখন অতুল পেঠের বানানো একটা সিনেমা দেখিয়েছিলাম অন স্পেশাল ইকোনমিক জোন। এরকম মানে তখন কিন্তু এই আন্দোলনটা আমাদের কাছে কেবলমাত্র পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতা বদলের আন্দোলন ছিল না, আমাদের কাছে কৃষকের জমি রক্ষার আন্দোলন 100 ছিল। বার আমি এটা বিশ্বাস করি মনীষদা, আমি বিশ্বাস করি বলেই তোমাকে বলছি। কারণ স্যারেরা তো, স্যার বোধহয় একমাত্র মানুষ যে একটা কথাও বলেননি, আমি জানি। এবং উনি একবারই গেছিলেন এবিপি আনন্দতে, চন্দনদার সাথে। হ্যাঁ, এবং এই ছিলেন অপর্ণা চার্লি সেন জি। ছিলেন সঙ্গে। বারবার প্রশ্ন করেছেন এবং চুপ করেছিলেন, ঢোক ঢোক জল খাচ্ছিলেন, কারণ বামপন্থীদের হয়ে বলার মতো সেই মুহূর্তে যা সিচুয়েশন ছিল, কিছুই হয়তো ছিল না। উনি একটা কথাই বলেছিলেন যে হ্যাঁ, যা হয়েছে খুব খারাপ হয়েছে, কিন্তু এরা অল্টারনেটিভ হতে পারে না। আমি বলছি তোমাদের এত প্রজ্ঞা, এত বুদ্ধি, এত সব কিছু সত্ত্বেও এইটার ফলটা যে সাংঘাতিক হতে পারে, এটা তোমরা কেন বুঝতে পারোনি মনীষদা? আমি আবারও বলছি যে তুই এই আলোচনাটাকে আর না টানতে, কারণ দেখ আমি আমার কথাটা খুব বলতে পারি, কৌশিক কৌশিকের কথাটা বলতে পারে, ব্রাত্য ব্রাত্যর কথাটা বলতে পারে। ঠিক। তিনজনের অবস্থান কিন্তু আলাদা, কারণ ব্রাত্য এখন তৃণমূল পার্টির অংশ, ঠিক। আমি নই, কৌশিক নয়। আমি একটা সময় মানে সরকারি কমিটিগুলোতে ছিলাম, কৌশিক কোনোদিনও যায়নি, তাহলে আবার আমার থেকেও কৌশিকের অবস্থানটা আলাদা। একদম। সুতরাং প্রত্যেকে তার নিজের অবস্থানটার কথা ব্যাখ্যা করতে পারবে, জেনারেল কিছু ব্যাখ্যা করার নেই। সেই ব্যাখ্যা জায়গা থেকে আমি বলতে পারি যে আমি কিন্তু কোনো সময়ের জন্য তৃণমূলকে ভোট দাও বলিনি। ঠিক। আমি কিন্তু কখনো বলিনি যে তৃণমূল কে ক্ষমতায় আনো। আই লুকড ফর আ চেঞ্জ। সেটা আমার মনে হয়েছিল যে সিভিক সোসাইটির আন্দোলন থেকে তার গতি ঠিক হবে, কিন্তু দ্য সিভিক সোসাইটি মুভমেন্ট ওয়াজ হাইজ্যাকড বাই আ পলিটিক্যাল পার্টি। বাঞ্চ অফ হুলিগানস, একদমই তাই। পলিটিক্যাল পার্টিও বলতে চাই না আমি এই দলটাকে। যাই হোক, এই কথাটা ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে, সত্যি এটা নিয়ে কথা বাড়ানো উচিত না আমি জানি, কিন্তু আমার এই প্রশ্নগুলো আসলে, এই প্রশ্নগুলো শুধু আমি তোমার সাথে ব্যক্তিগতভাবে করে নিতেই পারতাম, কিন্তু এই যে আর এই যে ভিডিওটা, স্বজন তৈরিরও একটা আমার কাছে একটা ব্যক্তিগত অনুপ্রেরণা ছিল। আমার মনে হয়েছিল যে পশ্চিমবঙ্গে এই যে গণনাট্য সংঘ যেভাবে তার দিক হারায়, যেভাবে নিষ্ক্রিয় হয়ে যায় ধীরে ধীরে, সেটার পেছনে পার্টির কন্ট্রোল ইত্যাদি যা যা আমার মনে হয়েছিল, আমি ভেবেছিলাম আমরা সেই ফুলগুলো কাটিয়ে আবার একটা নতুন ফোরাম তৈরি করতে পারবো। ঠিক। সেটা যখন বুঝলাম যে সেটা তৈরি হলো না, সেই মুহূর্তে বেরিয়ে চলে এসেছি। বুঝতে পেরেছি। ভুল তো হয়, এমন কোনো মানুষ আছে যে সারা জীবনে কখনো কোনো ভুল করেনি? বুঝতে পেরেছি তোমার পয়েন্টটা, আমি বুঝতে পেরেছি। আসলে আমি তোমার ওই যে বললাম ব্যক্তিগতভাবে বলে নিতে পারতাম, অনেক সুযোগ আছে, কিন্তু এই কথাগুলো না থাকবে তো অনেক দিন ধরে মানুষ দেখবে। তোমাদের কথাগুলো জানা দরকার, কারণ আমাকে যখন কেউ আজকে কোনো বামপন্থী আমার কোনো কমরেড এসে তোমার সম্পর্কে একটা খারাপ কথা বলে, আমার গায়ে লাগে। কারণ তোমাকে আমি রাজনীতির মানুষ হিসেবে দেখি না, তোমাকে আমি থিয়েটারের একজন দাদা হিসেবে দেখি, সিনিয়র গুণী মানুষ হিসেবে দেখি। তো আমার সেটা, একজন প্রকৃত বামপন্থী কিন্তু আমার সম্পর্কে খারাপ কথা বলে না, বলে কারা জানিস তো? একেবারে সিপিএম ক্যাডার্সরা। মানে তারা যখন তাদের এই যে অবস্থা দুই মুছে সাদা হয়ে গেছে, এই অবস্থাটার জন্য তারা সবসময় শালিনী মিত্র, অপর্ণা সেন, কৌশিক সেনকে ভাবে। সেটা তারা তাদের অজ্ঞতা। রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে তাদের নিজেদের ব্যর্থতা এইগুলো না করে ঠিক। তারা সবসময় আক্রমণাত্মক
শার্লি মিত্র, অপর্ণা সেন, কৌশিক সেন, জয় গোস্বামী। ঠিক, একদম আমি মানছি এই কথাটা। এটা অর্থহীন, এটা এটা অর্থহীন। অজ্ঞতা, অশিক্ষা, রাজনৈতিক অশিক্ষা। একদম তাই তো, এবং সেই জন্যই তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু আচ্ছা, এবার তো আবার থিয়েটারের কথাতে আসি। হ্যাঁ, এবার তুমি যে এই যে তোমার যে জার্নি অর্গানিক থিয়েটার পর্যন্ত, এর মধ্যে রাজনীতির জায়গাটা কিভাবে আছে, কতখানি, মানে একদম সাম্প্রতিক রাজনীতির কথা কি তুমি ভাবো তোমার থিয়েটারে? প্রয়োজন মনে হয় বলার? মানে আমি বলছি, উদাহরণ দিয়েই বলছি, অভয়ার ঘটনার পরে তোমার মনে হয়েছে যে কিছু করা উচিত? থিয়েটার নিশ্চয়ই তুমি করেছো, আমি হয়তো দেখিনি, তাই জানতে চাইছি। যেদিন যাদবপুরে রাজজাগর ডাক দেওয়া হয়েছিল, সেদিন গড়িয়াহাটের ডাকটা আমি দিয়েছিলাম। আচ্ছা। আমার দল সম্পূর্ণভাবে সেখানে উপস্থিত ছিল, এবং গড়িয়াহাটে যে সমান্তরাল রাজজাগরটা ঘটেছিল সেটা কিন্তু সম্পূর্ণ মনীষ মিত্র এবং অর্ঘ্যের নেতৃত্বে। এটা জানতামই না, এটা জানা দরকার ছিল। সেটা সম্পূর্ণ মনীষ মিত্র এবং অর্ঘ্যের নেতৃত্বে। অর্ঘ্যের একজন সদস্য বসে আছে, তুই অফ দ্য ক্যামেরা আর একটু ডিটেলসে জেনে না, নিতে পারিস নিশ্চয়ই। তার কাছ থেকে। থিয়েটারে- তারপরে তুই যদি আমার নাটক, তুই তো আমার নাটক দেখতে আসিস দেখি না, তো, সুতরাং রিসেন্ট ধর অনুচিন্তন আর্ট সেন্টারে আমি 2 বছর থিয়েটার করছি, প্রত্যেক শনিবার অভিনয় করেছি। তুই একদিনও সময় পাসনি, এবার তুই কি করে বুঝতে পারছিস যে আমি কি করছি আমার না, না, আমি তো থিয়েটারে? জানতে চাইছি হ্যাঁ, দাদা, তুই সেই জানতে জন্য। চাইছিস বলে আমি তোকে জানাচ্ছি যে মাস বলে আমরা একটা নাটক করেছি, যেখানে এই রেপটাকে রিফ্লেক্ট করানো হয়েছে, এবং রেপের পরে প্রশাসনের যে ভূমিকা সেটা সরাসরিভাবে আসে। লোকে উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়ে হলের মধ্যে, চিৎকার করে হাততালি দেয়। ঠিক। সুতরাং আমার মানে এমন তারপরে আমি আন্তিগণে করেছি, আবার আবার একটা আগেও করেছো। আন্তিগণে আগে করেছে, আবার একটা আন্তিগণে করেছে। আন্তিগণে করাটা কি এই সময় পলিটিক্যাল স্ট্যান্ড? একদম, 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 আমি সেটাই বলছি। তুই এই সামনের শনিবার, আচ্ছা। এটা তো লাগবে না বোধহয়, সামনের শনিবার ইয়েতে অন্য কি বলে তপন থিয়েটারে মেদেয়া আর মাস্ক আছে, দেখতে আসবো। আমি তোকে পার্সোনালি ইনভাইট করলাম। তুমি আমাকে অনেকবার বলেছো, আমার তুই যাওয়া হয় না। মাস্ক দেখলে তুই বুঝতে পারবি যে আমি শান্ত ছিলাম না, আমি শান্ত নই, আমি শান্ত এখনো নই। তাই, তাই আমাদেরকে আসলে, আমি তো বারবার করে এটাই আমি চাই তো সবাই, তোমরা সবাই কথা বলো, সিপিএম এর বলে নয়, থিয়েটারের জায়গা থেকে কথা বলা দরকার মানুষ হিসেবে সেইটা। এবার অনুচিন্তনের কথা যখন এলো, অনুচিন্তনের অনেক দিন ধরে খুব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, আমি জানি, খবর পাই। 3 বছর ধরে আমি সত্যি খুব কম বেরোই, আমার যাওয়া হয়নি। বহুবার মামুন ভাই এসে থেকেছেন, যাওয়ার কথা হয়েছে, যাওয়া হয়নি। অনুচিন্তন এবং নতুনদের কাজ, আমি জানি তুমি নতুনদেরকে খুব উৎসাহ দাও, নতুনদের কাজ দেখো, ওর থেকেও বড় কথা হচ্ছে তাদেরকে একজোট করতে চাও, উৎসাহ দাও। আমাদেরকেও ডেকে কথা বলেছো অনেক সময়। তো কিভাবে তুমি এইটা পুরো বিষয়টা কিভাবে তুমি দেখছো বলো, অনুচিন্তনকে কেন্দ্র করে এবং নতুনদের থিয়েটার, দুটো আলাদা প্রশ্ন যদিও। অনুচেতন আর্ট সেন্টারে আমার কাজ করতে খুব ভালো লাগছে। আচ্ছা, ওটা কারা তৈরি করেছে? গৌরব দাস, ডক্টর গৌরব দাস, আচ্ছা। ও অঙ্কোলজিস্ট, এবং সন্তোষপুর অনুচিন্তন বলে যে নাট্য সংগঠন, আচ্ছা। তার ডিরেক্টর। ওরা তো সর্বভারতীয় স্তরে খুব গুরুত্বপূর্ণ কাজ করে। ওদের নাটক কলকাতার থেকে বেশি ভারতবর্ষের অন্যান্য প্রান্তে অভিনীত হয় আর কি। গৌরব দাস একটা আশ্চর্য মানুষ আর কি, মানে একটা ছেলে এই বয়সে অঙ্কোলজিস্ট এবং পোস্ট ডক করছে, ওর আন্ডারে 5-6 জন ডক্টরেট করছে, পিএইচডি করছে। তারপরেও থিয়েটারকে যে পরিমাণ সময় দেয় এবং যতটা হাম্বলি সময় দেয়, যতটা আটপৌরভাবে সময় দেয়, সেটা একটা মানে খুবই ইন্সপায়ারিং ব্যাপার। আর অনুচিন্তন আর্ট সেন্টারে আমার যেটা মানে খুব ভালো লেগেছে আর কি, সেটা হচ্ছে যে অনুচিন্তন আর্ট সেন্টার তো একটা পাড়ার মধ্যে একটা ঘর, পাড়ার মধ্যে একটা কালো ঘর আর কি। তার সেখানে লোক আদৌ থিয়েটার দেখতে আসবে কি না, এটা নিয়ে যখন আমরা শুরু করেছিলাম আমাদের একটা কনফিউশন ছিল, কিন্তু দেখলাম যে না, মানে অনেক মানুষ আসছেন, নিয়ম করেই আসছেন আর কি নাটক দেখতে। এবং অনুচিন্তন আর্ট সেন্টারে তো কেবল আমরা নাটক করি না, অনেকে করে। তার ফলে আমার অনেক নতুন কাজ দেখা হয়, সেটা আমার জন্য একটা শিক্ষা এই বয়সেও। লাস্ট শনিবার একটা পুলিশ টিম এসেছিল, তারা পোল্যান্ড থেকে এসেছিল, 5 জনের একটা টিম, 4 জনের একটা টিম। তারা একটা অসামান্য নাটক করলো। আমরা কখনো মহুয়া মুখার্জিকে ডেকেছি, ডক্টর মহুয়া মুখার্জিকে ডেকেছি একটু লেকচার ডেমনস্ট্রেশনের জন্য, কখনো ওর নাম কি, বিম্বাবতীকে ডেকেছি মণিপুরি ডান্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি নিয়ে বলার জন্য।
কখনো অংশুমান ভৌমিককে ডেকেছি চৈতন্য নিয়ে বলার জন্য। ফলে থিয়েটার তো কেবল একটা রং মেখে সংসাধা নয়, একদমই না। থিয়েটারের সঙ্গে একাডেমিক অ্যাক্টিভিটিস জড়িয়ে থাকে, থিয়েটারের সঙ্গে একটা সার্বিক নির্মাণ, মানুষ হিসেবে নিজেকে এবং নিজের সংযুক্ত মানুষদের একটা সার্বিক নির্মাণ, সেই নির্মাণের কাজটা এখানে খুব ভালোভাবে করতে পারছি, যেটা বড় হলে বড় জায়গায় একটু দিশাহীন হয়ে যায়। মানুষ আসে, অন্ধকারে বসে নাটক দেখে চলে যায়, কানেকশনটা হয় না, আর তাদের সঙ্গে সেরকম সংযোগ সবসময় হয় না। ঠিক ঠিক। তার মানে এই নয় যে আমি প্রসেনিয়ামের মায়া সম্পূর্ণ কাটিয়ে উঠতে পেরেছি, আমি উড়ুবঙ্গম তো করছি এখন। কাটাবে কেন? তুমি তো সবকটা ফর্মেই স্বচ্ছন্দ, তুমি কেন কাটাতে যাবে? তুমি অনেক দিন ভালো করে থিয়েটার করো। আচ্ছা, একটা ছাত্রছাত্রীদের কথা বলি একটুখানি, ছাত্রছাত্রীদের কথা বলে আমরা শেষের দিকে যাব। তো তুমি তো, তোমার অনেক ছাত্রছাত্রী, তাদের মধ্যে ওইভাবে তো প্রিয় কাউকে বাছা যায় না। তো তুমি কি দেখে বোঝো বলো তো, একটা বাচ্চা যখন তৈরি হচ্ছে, বড় হচ্ছে, সবাই তো সমানভাবে বড় হয় না, সবাই সমান যোগ্যও হয়ে ওঠে না। তোমার কি দেখে তুমি বাছো ওদের, কি সিমটমস থাকে ওদের মধ্যে? এইটা আমার একটা ঈশ্বর প্রদত্ত ক্ষমতা বলতে পারিস, আচ্ছা যে আমি খুব ভালো জহুর। আচ্ছা, মানে ধর রাজু এখন তো একজন সেলিব্রেটেড অ্যাক্টর এবং ডিরেক্টর, একদম। ডিরেকশনের কাজও খুব ভালো একদম করছে। একদম। এবার রাজু যখন ক্লাস 3-তে পড়ে, হ্যাঁ সুরেন্দ্রনাথ স্কুলের ক্যাম্পাসে ওরা ক্যারাটে শিখতো, আর আমরা সুরেন্দ্রনাথ স্কুলের ওপরে রিহার্সাল দিতে যেতাম। আচ্ছা। তা ধর 20টা বাচ্চা একসঙ্গে ক্যারাটে শিখতো। আমার রাজুকে দেখে মনে হয়েছিল দিস চাইল্ড ইজ ভেরি ডিফারেন্ট, আচ্ছা এ জীবনে অন্য কিছু হবে, এই ছেলেটা ব্রিলিয়ান্ট। এর মধ্যে ওই স্পার্কটা না কোনোভাবে আমার ঘটে। আমার তুমি টিচার হতে চেয়েছিলে, তোমার চোখটা ওই জন্য তৈরি হয়ে আছে। রাজুর সঙ্গে আমরা যোগাযোগ করে, রাজুর বাবা মার সঙ্গে যোগাযোগ করে, মানে একদম কাঁচামাটি। হ্যাঁ তখন 3-তে পড়ে। 3-তে পড়ে। মেরিও না, মেরি তো বোধহয় তার আগে থিয়েটার করতো। না, মেরি আমার কাছে প্রথম না, মেরি তো মিনার্ভা রেপার্টরিতে ছিল, তো সর্বমাস্টারটা ছিল। হ্যাঁ, কিন্তু মেরির মেজর কাজ তো সবই আমার সাথে। একদম। এবং আমার ওদেরকে দেখে চোখ জুড়িয়ে যায়। ওরা, আমি মেরির যে ডিরেকশনের নাটকটা আমি দেখেছিলাম, আমি এত খুশি হয়েছিলাম যে এটাই সত্যি, এগুলোই এত খারাপের মধ্যে না ওদেরকে দেখে খুব আশা লাগে। কিন্তু আমি আবারও একটা অন্য প্রশ্ন, একটু মানে দুঃখের প্রশ্ন করব। পিঠে খাওয়াবি না বোধহয়? পিঠে খাওয়াবো, তোমার জন্য পিঠে বানিয়ে রেখেছি আমি। ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আবার সেই বিচ্ছিন্নতারই প্রশ্ন, কারণ আমিও তো এই জার্নিটার মধ্যে দিয়ে গেছি, যে যার কাছে শিখছি, যাকে সব থেকে মানে বাবার পরেই যার জায়গাটা যাকে দিচ্ছি, পিতৃসম বা মাতৃসম, তার থেকে বিচ্ছিন্ন হচ্ছি। হয়তো তার কাছে আবার ফিরেও আসতে হবে, আমি জানি না, এসেওছি আমি হয়তো। কিন্তু এইটা কেন হয়? তোমার কি মনে হয় এই যে বাইরের চকচকানিটা ওদের কি বিভ্রান্ত করছে? নট অলওয়েজ। দু রকমের বিচ্ছিন্নতা ঘটে। ধর বাবু অনির্বাণ ঘোষ, অনেক, বলো না কি আছে। ও অর্ঘ্য ছেড়েছিল মূলত ঋতুপর্ণ ঘোষের সাথে ঘনিষ্ঠতার জন্য। ঋতুপর্ণ ঘোষ তখন রবীন্দ্রনাথকে নিয়ে যে সিনেমাটা বানিয়েছিলেন জীবন স্মৃতি, সেটার মেকিংয়ের জন্য দুজনকেই একসাথে, আজকালে ছবি বেরিয়েছিল ওদের মেঘনাথ বধের, ওর এবং তাতাইয়ের, ওদের দুজনকে মিট করতে চেয়েছিলেন, এবং তারপরে বাবুকে কাস্ট করেন এবং বাবুর সঙ্গে ওনার ঘনিষ্ঠতা হয়, হতেই পারে সেটা, এবং তারপরও অর্ঘ্য ছেড়ে দেয়। ফলে ওটা ওর জীবনের চয়েস, যে ও যখন অন্য একটা কোনো মাধ্যমে কাজ করতে চাইলো বা কাজ করতে গেল। আমার সঙ্গে বাবুর দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না আর কি, কিন্তু আমার ফোনে এখন মেমোরিতে, আমার গ্যালারিতে অধিকাংশ জায়গা জুড়ে আছে বাবুর মেয়ের ছবি এবং ভিডিও। তাই কোথাও একটা খুব গভীর যোগ বোধহয় ভেতরে ভেতরে থেকেই যায়, যেটা ছিন্ন হয় না। একদম। এটা এক ধরনের বিচ্ছিন্নতা হওয়া।
তাতে আর অভিজ্ঞতাটা নিয়ে আমি কথা বলবো না, কারণ ও খুব খারাপ আর কি, মানে ওর টাকা পয়সা মানে অনেক ব্যাপার আর কি, মানে যাকে ছেড়ে বলতে সবটাই না খুব চাইলে বলো নোংরা না। ব্যাপার আর কি, ওটা নিয়ে কথা বলতে ঘেন্না করে আমার, ব্যক্তিগতভাবে ঘেন্না করে। আর রাজু তো অনেক রকমের কাজ করছে, বাইরে কাজ করছে, আমারও ভিনসেন্টের মৃত্যুতে মৃত্যুতে কাজ কাজ করছে, করছে, হ্যাঁ। মেরি দুটো মেরিও কাজ প্রোডাকশনে কাজ করছে। করছে, ভিনসেন্টের মৃত্যুতে এবং একলা আষাঢ়ে। আমি একলা আষাঢ় মেরিকে নিয়েই করবো ভেবেছিলাম, মেরিকে নিয়েই করছি। সুতরাং বড় আকাশে ডানা মেলেও তো ওরা এবারে মাঝে মাঝে নিড়ে ফিরে আসছে, সুতরাং একদম একদম। এবং তোমার যেটা আমার সব থেকে যেটা অবাক লাগে, এইসব প্রোডাকশনগুলো যাদেরকে ছাড়া অসম্ভব মনে হতো একটা সময়, তারা না থাকলেও প্রোডাকশনগুলো চলে, থিয়েটারের জোর এটা সেইটা একই রকম জোরে চলে। বিষয়ে জানিস তো, মানে আমরা সুমনের আমি উরুভাঙ্গাম দেখেছি, তখন সুমন করতো, রাজুও করতো পরবর্তীকালে। সেই উরুভাঙ্গামে তারা করছে না, তাতে কিছু এসে যায়নি থিয়েটারে। এখন কৌস্তব করছে, একই রকম মহিমায় চলছে আর কি। তাহলে এই ম্যাজিকটা তো তোমার ম্যাজিক, কি জানি, থিয়েটারেরও ম্যাজিক। একটা ব্যাপারে খুব দুঃখ হয় জানিস তো, সেটা হচ্ছে যে একজন প্রধান কোলাবোরেটর, একজন প্রধান অভিনেতা, তাকে মানে তাকে বার করে দিতে হয়েছিল কারণ সে দলের ঘরে একটি মেয়েকে মলেস্ট করে। এই যে আমাদের একসাথে থাকাটা তো খুব বেড়ালের বাচ্চার মতন গায়ে গায়ে লাগিয়ে থাকা, সেটার সুযোগ নিয়ে সে একটা মেয়েকে মলেস্ট করেছিল। এইটা আমার গোটা শিল্প জীবনের একটা বড় ক্ষত হিসেবে রয়ে গেছে। একদম হতেই পারে, এরকম তো আমাদের থিয়েটারের তো কত এরকম ঘটনা ঘটে মনীষদা। এর থেকে তো মানে আলটিমেটলি তো আমরা সমাজবদ্ধ, মানে এই সমাজেরই তো মানুষ, কেউ তো আর একদম সাংঘাতিক কিছু পাল্টে যায় না। আমি বলছি যে কি ভবিষ্যতের জন্য ভাবছো? ক্লান্ত টান্ত তো লাগে না তোমার? এত ভীষণ এনার্জি। ক্লান্ত লাগে মনে হয়। দেখ, আমি গ্রিক ট্র্যাজেডি করেছি, আমি শেক্সপিরিয়ান ট্র্যাজেডি করেছি, কমেডি করেছি এবং সফল হয়েছে, অস্বাভাবিক সফল হয়েছে, সারা বিশ্ব জুড়ে অভিনয় হয়েছে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক করেছি, রক্তকরবী এবং ডাকঘর। ডাকঘর একটা ইন্দোপলিশ প্রোডাকশন করেছি, যেখানে ইন্ডিয়ান আমার দলের অ্যাক্টার্সরা ছিল এবং পোলিশ অ্যাক্টার্সরা ছিল। আবার জানুস কোটচাক, তুই জানিস যে ওয়ার্সা গেটোতে তার অরফ্যানেজের বাচ্চাদের নিয়ে ডাকঘর করেছিলেন এবং তার 7 দিনের মধ্যে 80 জন বাচ্চাকে, 80 সংখ্যাটা ভুল হতে পারে, ট্রেবলিঙ্কা গ্যাস চেম্বারে একসঙ্গে হত্যা করা হয়। তা আমি জানুস কোটচাকের জন্মদিনে পুলিশ গভর্নমেন্টের সাপোর্ট নিয়ে ইন্টারন্যাশনাল প্রোডাকশন অফ ডাকঘর করেছি। সেখানে অর্ঘের ছেলেমেয়েরাও ছিল, সীমা ঘোষ ছিল, রাজু বেরা ছিল, পুলিশ অ্যাক্টার্সরা ছিল, জার্মানি থেকে অ্যাক্টার্স এসছে, আমেরিকা থেকে মিউজিশিয়ান এসছে। সুতরাং দ্যাট ওয়াজ এ ভেরি বিগ ইভেন্ট ইন দ্য থিয়েটার অফ ইউরোপ। আর একটা মানে ওই ইতিহাসের পুনরাবৃত্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জানুস কোটচাক করছেন, আবার রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ থেকেই একজন থিয়েটার ডিরেক্টর, একজন তরুণ থিয়েটার ডিরেক্টর গিয়ে জানুস কোটচাকের জন্মদিনে ডাকঘর করছে। এটা একটা ঐতিহাসিক তাৎপর্যও ছিল আর কি। 100 বার। ফলে সেটা করেছি আমি। রাস্তা মানে কলকাতা রাজপথ বেপে বিনোদিনী করেছি, আমি নদীর ধারে দেবীমঙ্গল কাব্য করেছি, আমি অনুচিন্তন আর্ট সেন্টারে অসংখ্য ছোট 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 মানে ক্যানভাসে ছোট, অন্তর থেকে ছোট নয়, শক্তিতে ছোট নয়, সেরকম নাটক নির্মাণ করেছে এবং সেগুলো লোকে ভিড় করে দেখতে এসেছে। আমার পরের প্রজন্ম তৈরি হয়ে গেছে, রাজু নাটক ডিরেক্ট করছে, ভালো কাজ করছে, কৌস্তব নাটক ডিরেক্ট করেছে, ভালো কাজ হয়েছে। সেটা আইডিয়াল টাইম রিটায়ার করার, আইডিয়াল টাইম। না 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 না, তো হবে না, ওসব হবে না, না না, কোনো বিশ্রামে যাওয়ার গল্প নেই, এখন অনেক দিন করবে। আর তোমার সাথে যে এই এত মিউজিশিয়ানসরা কাজ করেছে, এত ডান্সাররা কাজ করেছে, এটাও তো একটা সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, এইটা আমি একটা মাইসোরে একটা কান্নার নাটক ডিরেক্ট করেছিলাম, পুরোটাই প্রায় নন ভার্বাল, অন্ধু স্ত্রী সম্ভাবা, মানে সেলিব্রেশন অফ ওম্যানহুড। আচ্ছা, তাতে মহিলারাই করতেন আর কি, 3-4 ছেলে করেছিল। আর একদম শেষ দিকে মেরিকে নিয়ে গিয়েছিল আর রাজভোগকে নিয়ে গেছিল আলোটা করার জন্য।
12 জন মহিলা করতেন এবং ওদের কর্ণাটকের সব সেলিব্রেটেড ফিল্ম স্টাররা সব করেছিলেন, ইন্দিরা দেবী করেছিলেন, তারপরে তো যাই হোক সেই নাটকটা হয়েছিল ওই নাটানার ওই ওপেন এয়ার স্পেসটাতে। আমি ডিরেকশনের কাজ করছিলাম। ওখানে যে ছেলেটা সাউন্ড করতে এসেছিল সেই ছেলেটা শো হয়ে যাওয়ার পরে আমাকে এসে প্রণাম করছে। তখন কি 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 কেন 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 তখন সে ছেলেটা বললো যে কেন তো বলতে পারবো না, আপনি কালকে একবার আমার স্টুডিওতে আসবেন। তা স্টুডিওতে আমি গেলাম, তখন সে বাঁশি বাজিয়ে শোনালো। সে বেসিক্যালি ফ্লোটিস্ট, বাঁশি বাদক, সে সাউন্ডের ব্যবসাটা সাইডে করে। বলে আপনি যখন সবার ওপর চেঁচাচ্ছিলেন, এমনকি আমাদের ছেলেগুলোকেও বলছিলেন মাইকটা এখানে রাখো ওখানে রাখো, তখন আমার গুরুর কথা মনে পড়ছিল, সেই জন্য আমি আপনাকে প্রণাম করেছি। ফলে সেগুলো সত্যি খুব বড় প্রাপ্তি জীবনে। কোলাবোরেট করো এত সমস্ত, মানে এত ক্লাসিক্যাল মিউজিক, তো এগুলো তো বাংলা থিয়েটারে অর্ধেক লোক তো বোঝেই না, আমি নিশ্চিত জানি। অথচ আমি সারেগামা পাধানিসা জানি না। তাই? হ্যাঁ, আমি মিউজিক্যালি একদম ইগনোরেন্ট, কিন্তু তোমার কান দিয়ে বুঝতে প্রোডাকশন পারি। এত মিউজিক্যাল, সেই কান দিয়ে বুঝতে পারা, এবং ভিজুয়ালিও আমি বলছি, ভিজুয়াল তো শুধু ওরকম ওই তামঝাম দিয়ে আলোর জাগলারি দিয়ে হয় না, এটা আমরাও আর বিশ্বাস করি। অর্গানিক থিয়েটারের কনসেপ্টটা কিন্তু নতুন কিছু না। আমার একটা বই আসছে, অর্গানিক থিয়েটার, দ্য সার্চ ফ্রম স্ট্যানিস্লাভস্কি টু কানায়ালাল। আচ্ছা, এর মধ্যে পিটার ব্রুক, ইউজেনিও বার্বা, মায়ার হোল্ড সবাই আচ্ছা। আসবেন আর কি। থিয়েটার কি একটা লিভিং অর্গানিজমের সঙ্গে একটা লিভিং অর্গানিজমের লিভিং ইন্টারাকশন। তাই থিয়েটারকে থিয়েটার হতে হলেই অর্গানিক হতে হবে। ঠিক। আমি যখন দীর্ঘ সময় ইউরোপের বড় শহরের বড় থিয়েটারগুলো দেখছিলাম, সেখানেও দু রকমের থিয়েটার আছে। একটা বড় থিয়েটার, বড় প্রেক্ষাগৃহ, বড় আলো, বড় সেট, বড় সব কিছু। আর একটা সমান্তরাল থিয়েটার যেখানে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, যেখানে আভাগাঁদের সব এক্সপেরিমেন্টস হচ্ছে। আর আমার শহরেরও যখন বড় কাজগুলো দেখছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে এইটা থিয়েটারের লোকেদের আরেকবার মনে করিয়ে দেওয়া দরকার যে থিয়েটার ইজ ভেরি মাচ অর্গ্যানিক। তাই আমি অর্গ্যানিক থিয়েটার নামটা দিয়েছিলাম। এটা কিন্তু আসলে একটা মিসনমার। আচ্ছা। আর এই পুরো প্রক্রিয়াটার মধ্যে কিভাবে এই প্রক্রিয়াটায় আমরা তৈরি হই, সেটা আবার একটা মানে 7 দিনের গল্প, মানে 7 দিন অন্তত কথা বলতে হবে সেটা ঠিক নিয়ে তাই, আর কি। ইলাবোরেট ওয়ার্কশপ আমরা করাও। বাউল সঙ্গ করি, তাদের থেকে ব্রিদিং শিখি। আমরা মেডিটেশন মেন্টরদের সঙ্গে কাজ করি, তাদের থেকে মেডিটেশন শিখি। আমরা বুদ্ধিস্টদের কাছে যাই, আমরা ছৌ শিল্পীদের সঙ্গে ঘর করি, আমরা কালারিপাট্টুর গুরুজদের সঙ্গে ঘর করি, কুডিয়াট্টাম মাস্টার্সদের সঙ্গে ঘর করি, এবং সবথেকে বড় সবাই মিলে একসাথে একটা যাপনের মধ্যে চাই। একদম অসাধারণ। আমি বলছি মনীষদা, সত্যি আমার আরও হয়তো কিছু বলা বাকি রয়ে গেল, সেগুলো আর কখনো যদি পরের কখনো সুযোগ হয়। যে কোভিডের সময় তুমি মনীষদা তোমার অনেকগুলো অনলাইন আমি দেখেছি সেশন, হ্যাঁ, এবং তুমি কি সত্যি সত্যি মনে করো যে কোভিডের এই পিরিয়ডটা গোটা পৃথিবীর থিয়েটারে একটা প্রভাব তো ফেলেছেই, সেটা কি তার আগে পরে খুব তফাৎ হয়েছে? কোভিড সারা পৃথিবীর, শুধু থিয়েটার নয়, সারা পৃথিবীর মানুষের বেঁচে থাকার উপর একটা প্রভাব ফেলেছে, গভীর প্রভাব। না, আমার জন্য সেই প্রভাবটা খুব পজিটিভ প্রভাব। মানে একটা দীর্ঘদিন আমি তো অনেক মানুষের সঙ্গে গা ঘষাঘষি করে থাকি, তারা সবাই চলে গেল, বিচ্ছিন্ন হয়ে গেলাম, একা হয়ে গেলাম পুরো একটা বাড়িতে। তাতে সীমাও নাকতলার বাড়িতে। তখন আমি সুযোগ পেয়েছিলাম আমি কি করেছি এত বছর তার দিকে ভালো করে পেছন দিকে তাকানোর। প্রচুর পড়াশোনা করার সুযোগ পেয়েছিলাম, প্রচুর লেখালেখি করার সময় পেয়েছিলাম। আর সব থেকে বড় কথা, নিজের কাজের দিকে একটা সময় তো খোলা মনে তাকাতে হয়, সেই অবকাশটা পেয়েছিলাম। আর আমরা এই যে অনলাইন ক্লাসগুলো করেছি, তাতে করে সারা দেশের অ্যাক্টার্সদের সঙ্গে আমার একটা, সারা দেশে কেন,
আমি গ্রটস্কি ইনস্টিটিউটের আহ্বানে গ্রটস্কির জন্মদিনে একটা অনলাইন সেশন করেছিলাম, যেখানে সারা পৃথিবীর একটা মিউজিশিয়ানসরা জয়েন করেছিল। ফলে ওই সময়টা আমাদের জন্য খুব প্রোডাক্টিভ ছিল। আর সেকেন্ডবার যখন ইয়েটা হলো, হাইপটা হলো ওই কোভিডে, তখন আমরা 10 দিনের একটা হোল নাইট কনসার্ট করতাম, সাথে সারা পৃথিবীর মিউজিশিয়ানসরা পার্টিসিপেট করেছেন। লিটারেলি সারা পৃথিবীর মিউজিশিয়ান, আফ্রিকা, প্যারিস, আমেরিকা, এখানে আমাদের মৌসুমীদি, সবাই মানে অল সেলিব্রেটেড মিউজিশিয়ানস পার্টিসিপেট করেছেন। সেটা আমরা লাইভ করতাম। আর আমাদের পেছনে একটা ব্যাক অফিস কাজ করতো, 4-5টা ছেলে মেয়ে কাজ করতো। ওই কোনো এমার্জেন্সি যদি আমাদের কাছে ইনফরমেশন আসতো, আমরা ওই কনসার্টের মাঝখানে নিউজটা স্ক্রল করাতাম এবং মাঝে মাঝেই বলতাম যে ধর বরানগর মোড়ে কাছাকাছি যদি কেউ থাকেন, অমুক বাড়িতে একটা এক্ষুনি অ্যাম্বুলেন্স লাগবে কিংবা একটা অক্সিজেন সিলিন্ডার লাগবে। মানে সেটা একটা সত্যি খুব মানে দারুণ কাজ হয়েছিল। সেটাই অনলাইনেই সবটা হয়েছিল। পুরোটাই অনলাইনে। আমরা এটা করছি ইউটিউবের জন্য করছি এই ভিডিওটা। অনেক কথা বলা রয়ে গেল, বলবো হয়তো কখনো, কিন্তু এত কিছু জানলাম। তোমার কেমন লাগলো জানি না, আমার তো ভীষণ ভালো লাগলো। খুব ভালো লাগলো। তোমাকে আমি ক্লান্ত করে দিয়েছি, আমি বুঝতে পারছি। এত নিজের কথা বলা না, আমি বলবো তুমি একটুখানি এই যে ধরো যেহেতু তোমাদের জেনারেশন, তোমরা ইন্টারনেট এগুলোতে তোমরা অনেক অভ্যস্ত, তো এই ধরনের কাজগুলো যে আর্ট পৌড়ে করছে, থিয়েটারকে ভালোবেসে করছে, থিয়েটার কিছুই ওরা করে না, পার্টিসিপেট করে না ওইভাবে। এটার জন্য ওদের জন্য তুমি কিছু বলো, এবং তুমি কি মনে করো যে এই ধরনের কাজগুলো ভবিষ্যতে ছেলে মেয়েদের জন্য দরকারি হবে, লোকে দেখবে, জানবে? জাতিগতভাবে আমরা আমাদের কাজ আর্কাইভ করতে শিখিনি। আমি দেখেছি ইউরোপে একটা স্কুল প্রোডাকশনও যখন বাজেট করা হয়, প্রথমত তো আমাদের নাটকের বাজেট থাকে না, একটা হাইপোথেটিক্যালি সব কিছু হয়। যখন বাজেট করা হয় ইউরোপের একটা স্কুল প্রোডাকশনে, তখনও দেখেছি যে আর্কাইভের জন্য একটা বাজেট রাখা থাকে। তো সেই আর্কাইভিংয়ের কাজটা, আমাদের কথা কেউ ধরে রাখছেন তাদের নিজেদের ক্রিয়েটিভ ইন্টারেস্টে, সেটার জন্য আমাদের বাংলা থিয়েটারের গভীর ঋণ হচ্ছে তাদের কাছে, এটা আমি বিশ্বাস করি। তারা আমাদের কথা পরের প্রজন্মের জন্য বা তার পরের প্রজন্মের জন্য বা আমাদেরও কখনো নিরালায় বসে শোনার জন্য ধরে রাখলেন। এর জন্য অনেক ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ, অনেক প্রণাম, এবং যদি কিছু আপত্তিকর কিছু বলে তোমাকে বিরক্ত করে থাকি তার জন্য ক্ষমা চেয়ে না, একদম না। ভালো থেকো। সব ঠিক আছে।